Hello dear student, welcome to our YouTube channel WB Champions Academy. তো পূর্ববর্তী আমি যে ক্লাসটি করিয়েছিলাম জিওমরফিক প্রসেস বা ভূমিরূপগত প্রক্রিয়ার তার যে চারটি ইউনিটগুলো ছিল কি কি ছিল? পুঞ্জিত ক্ষয়, ঠিক আছে, তারপরে হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, হিমবাহের ক্ষয়কার্য বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, আর কি হচ্ছে ভৌম জলের ক্ষয়কার্য বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তো পূর্ববর্তী দুটো ক্লাসে আমি পুঞ্জিত ক্ষয় এবং বহির্জাত যে প্রক্রিয়া সেই দুটি অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করে দিয়েছি অলরেডি। আজকের ক্লাসটি আমাদের হতে চলেছে হিমবাহ এবং ভৌম জলের ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। কি বলেছে? হিমবাহ হিমবাহ সৃষ্ট ভূমিরূপ বা গ্লেশিয়ার ল্যান্ডসফর্ম। কি বলছে? ইংরেজি এই যে গ্লেশিয়ার শব্দটি উৎপত্তি হয়েছে কোথা থেকে? ফরাসি শব্দ গ্লেস এবং লাতিন শব্দ গ্লেসিস থেকে। হিমবাহ বলতে এবার কি বুঝছি চলো দেখে নিই। বলছে দেখো, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল অনুসারে পতনশীল এবং প্রবাহমান ধীরগতি সম্পন্ন তুষার স্তূপকে আমরা কি বলছি? হিমবাহ। কি বলছে? যে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে, কি বলছে? মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল অনুসারে পতনশীল এবং প্রবাহমান ধীরগতি সম্পন্ন তুষার স্তূপকে আমরা কি বলছি? হিমবাহ। হিমবাহ কাকে বলে আমরা জেনে নিলাম। এবার আমরা চলে যাব হিমবাহের প্রকারভেদ। তো চলো দেখে নেওয়া যাক। দেখো কি বলছে, দেখো হিমবাহের প্রকারভেদ বা ক্লাসিফিকেশন অফ গ্লেশিয়ার। কি দেখো বলছে, পার্বত্য উপত্যকার হিমবাহ বা মাউন্টেন অর ভ্যালি গ্লেশিয়ার। পার্বত্য উপত্যকার হিমবাহ পার্বত্য উপত্যকার হিমবাহ বা মাউন্টেন আর ভ্যালি গ্লেশিয়ার বলতে আমরা কি বুঝছি? যে পর্বতের উঁচু অংশের যে হিমবাহের বিস্তার ঘটে, পর্বতের উঁচু অংশের উপত্যকায় যে হিমবাহের বিস্তার ঘটে সেটিকে আমরা কি বলছি? পার্বত্য বা উপত্যকার হিমবাহ। নেক্সট বলছে পাদদেশীয় হিমবাহ। পর্বতের উঁচু অংশের যে হিমবাহ সেটি পর্বতের পাদদেশে যখন বিস্তার ঘটছে সেটাকে বলছে কি? পাদদেশীয় হিমবাহ বা পাইডমন্ট গ্লেসিয়ার। নেক্সট আছে দেখো মহাদেশীয় হিমবাহ। কি হচ্ছে? যে হিমবাহের যে মহাদেশে যে বিস্তার ঘটছে বা সঞ্চরণ প্রক্রিয়া ঘটছে সেটাকে কি বলছে? মহাদেশীয় হিমবাহ বা কন্টিনেন্টাল গ্লেসিয়ার। এই গেল আমাদের হিমবাহের প্রকারভেদ বা ক্লাসিফিকেশন অফ গ্লেসিয়ার। পরবর্তীতে আমরা চলে যাব যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তাহলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে কি কি ভূমিরূপ গঠিত হয় সেগুলি সম্পর্কে আমরা একটু জেনে নিই। কি বলছে দেখো, প্রথমেই বলছে দেখো কড়ি বা সার্ক। এই কড়ি বা সার্ক বলতে আমরা কি বুঝি? যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে পর্বতের উঁচু অংশে হাতলবিহীন ডেকচেয়ার আকৃতি বিশিষ্ট যে গর্তের সৃষ্টি হচ্ছে সেটিকে আমরা কি বলছি? কড়ি বা সার্ক। দেখো এই পাশে আমাদের চিত্রটা দেয়া আছে, তোমরা দেখতে পাবে। কি হচ্ছে দেখো, আকৃতিটা ঠিক হাতলবিহীন ডেকচেয়ারের মতো যে গর্তের সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা কি বলছি? কড়ি বা সার্ক। পরবর্তীতে আসছে দেখো অ্যারেট বা এরিটি। এই দুটি কড়ি বা সার্কের মধ্যবর্তী যে সংকীর্ণ উঁচু প্রাচীরের সৃষ্টি হচ্ছে সেটিকে আমরা কি বলছি? এরিটি বা অ্যারেট। নেক্সট আসছে হচ্ছে পিরামিড চূড়া। পিরামিড চূড়া কি বলতে কি বুঝছি? একাধিক সার্ক যখন মিলিত হয় তার যে মাথার শীর্ষটা, মূল যে বিন্দুটা, সেটিকে আমরা কি বলছি? পিরামিড চূড়া। তো সকলের কাছে ক্লিয়ার নিশ্চয়। পরবর্তী টপিক কি আছে দেখো, কর্তিত শৈলশিরা। কি হচ্ছে? পর্বতের অভিক্ষিপ্তাংশ প্রবাহের ফলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপের সৃষ্টি হয় সেটিকে আমরা কি বলছি? কর্তিত শৈলশিরা। পরেরটাই দেখো, তোমাদের সামনে আমরা চিত্রটা একটু তুলে ধরি, চলো। এই যে আমাদের কর্তিত শৈলশিরার ছবি দেখতেই পাচ্ছ যে উপত্যকার কি হচ্ছে? পার্বত্য উপত্যকার অভিক্ষিপ্তাংশ হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে কি হচ্ছে আমাদের ভূমিরূপের সৃষ্টি করছে সেটাকে আমরা কি বলছি? যে কর্তিত শৈলশিরা। পরবর্তীতে আসছে দেখো কি, পরবর্তীতে আসছে হিমদ্রোণী। পরবর্তীতে কি আসছে? হিমদ্রোণী। হিমদ্রোণীর চিত্রটা কি বলছে? যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে
ইউ শেপ বিশিষ্ট বা ইউ আকৃতি বিশিষ্ট যে ভূমিরূপের সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা কি বলছি? হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা। এই যে ইউ শেপ বিশিষ্ট যে ভূমিরূপের সৃষ্টি হচ্ছে সেটিকে আমরা কি বলছি? ইউ আকৃতির উপত্যকা। পরবর্তীতে আসছে কি? ঝুলন্ত উপত্যকা। মেনলি কি হয় ঝুলন্ত উপত্যকার ক্ষেত্রে? আমাদের যে মূল হিমবাহ থাকে, ঠিক আছে, মূল হিমবাহের প্রবাহ পথে কি হয়? অনেক ছোট ছোট হিমবাহ এসে মিলিত হয়। এবার পরবর্তীতে যখন গলন প্রক্রিয়া শুরু হয় গ্রীষ্মকালে, ওই মূল হিমবাহের ওপর কি হয়? এই ছোট ছোট হিমবাহগুলো মনে হয় দূর থেকে দেখে যায় না, ঝুলন্ত অবস্থায় রয়েছে। এর ফলে যে আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় সেটিকে আমরা কি বলছি? ঝুলন্ত উপত্যকা। দেখো এই যে ঝুলছে, এই যে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছ এটাকে কি বলছে? ঝুলন্ত উপত্যকা। পরবর্তীতে আসছে দেখো কি? পরবর্তীতে আসছে দেখো রসে মতানে। রসে মতানে বলতে কি বোঝাচ্ছে দেখো? হিমবাহের প্রবাহ পথে কি হয়? আমাদের এই যে অনুবাদ ঢাল ক্রমশ ক্ষয়ের ফলে এবং প্রতিবাদ ঢাল অবঘর্ষ বা ঘর্ষণের ফলে প্রতিবাদ ঢাল মসৃণ আর অনুবাদ ঢাল কি হচ্ছে? অমসৃণ বা এবড়ো খেবড়ো। এইরকম আকৃতি বিশিষ্ট যে ভূমিরূপের সৃষ্টি হচ্ছে সেটিকে আমরা কি বলছি? অ্যাকচুয়ালি রসে মতানে। এই রসে মতানের শব্দটি প্রথম কে উল্লেখ করেছিলেন? 1804 সালে ভূবিজ্ঞানী সসার প্রথম এই রসে মতানে কথাটি উল্লেখ করেছিলেন। পরবর্তীটা কি আসছে দেখো? ক্র্যাগ এবং টেল। আমরা প্রত্যেকেই পরিচিত যে কি হয়? কঠিন শিলা ক্রমাগত, কঠিন শিলার ক্ষয় কম আর কোমল শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হতে থাকে। তো তেমনই হিমবাহের প্রবাহ পথে কি হয়? যদি কোনো কঠিন শিলার অবস্থান থাকে সেটির ক্ষয় কম হয় এবং ক্ষয় কমের ফলে সেটি কি হয়? উঁচু প্রাচীরের মতো অবস্থান করতে থাকে, যেটিকেই আমরা কি বলছি? যেটিকে আমরা বলছি যে ক্র্যাগ। আর কোমল শিলা আমরা জানি কি? দ্রুত ক্ষয়প্রাপ্ত হতে থাকে। তো কোমল শিলা দ্রুত ক্ষয়ভবনের ফলে লেজের মতো আকৃতি বিশিষ্ট যে ভূমিরূপের সৃষ্টি করছে সেটিকে আমরা কি বলছি? টেল। তো এই মেনলি আমাদের ক্র্যাগ আর টেল ভূমিরূপ। আমাদের গেল হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি। নেক্সট আমাদের কি আসছে? হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। দেখো কি বলছে? হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ বা ডিপোজিশনাল ল্যান্ডসফর্ম অফ গ্লেশিয়ার। এবার এই হিমবাহের সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলি গঠিত হয়েছে সেটিকে আবার দুটি ভাগে ভাগ করেছে। এক কি? উঁচু পার্বত্য অঞ্চলের সঞ্চয়জাত ভূমিরূপ, আর একটা হচ্ছে পর্বতের নিচের অংশের সঞ্চয়জাত ভূমিরূপ। পর্বতের উঁচু অংশের যে সঞ্চয়জাত ভূমিরূপ সেটিকে কি বলছে? গ্রাবরেখা বা মোরেন। কি হয়? হিমবাহের সঞ্চয় কার্যের ফলে কিরম প্রক্রিয়াটা চলে? দেখো হিমবাহের যখন প্রবাহ চলে তখন কি হয়? বিভিন্ন আকৃতির বড় বড় পাথর, বিভিন্ন শিলার টুকরো, এগুলো যখন সে বয়ে আনতে থাকে তার ফলে কি হয়? হিমবাহের পাদদেশে এসে সেগুলি কি হয়? অনেকগুলো শিলাচূর্ণ একসঙ্গে জমাটবদ্ধ হয়ে যে ভূমিরূপের সৃষ্টি করছে সেটিকেই মেনলি আমরা কি বলছি? গ্রাবরেখা বা মোরেন। 1841 সালে জেভি কার্পেন্টিয়ার প্রথম আমাদের এই মোরেন শব্দটি উল্লেখ করেছে। তো প্রান্ত গ্রাবরেখা বা মোরেন সম্পর্কে আমরা জেনে নিলাম। নেক্সট আমরা চলে আসবো পর্বতের নিচের অংশের সঞ্চয়জাত ভূমিরূপ। কি বলছে পর্বতের নিচের অংশের সঞ্চয়জাত ভূমিরূপ? বলছে যে দেখো ড্রিফট। পর্বতের নিচের অংশ বলতে আমরা বুঝতে পারছি যে সেই সময় অলরেডি হিমবাহের গলন প্রক্রিয়া কমপ্লিট, হিমবাহ অলরেডি গলে গেছে। এবার হিমবাহ যখন প্রবাহ প্রক্রিয়া চলছিল সেই সময় যত কাদা বালি পাথর সে বহন করে নিয়ে এসছে, হিমবাহের পাদদেশে এসে নিশ্চয়ই সে সেগুলো সঞ্চয় করবে। তো তেমনই ড্রিফট ভূমিরূপ কিভাবে সৃষ্টি হচ্ছে? এই হিমবাহের পাদদেশে হিমবাহের গলন কমপ্লিট হয়ে যাওয়ার পর কি হচ্ছে? বিভিন্ন বালি কাদা এগুলি যে সঞ্চিত হয়ে যে ভূমিরূপ হচ্ছে সেটিকে আমরা কি হিসেবে জানছি? সেটিকে আমরা ড্রিফট হিসেবে জানছি। পরবর্তীতে আসছে বোল্ডার। সেম টু সেম যে হিমবাহের ক্ষয় কার্যের ফলে বিভিন্ন বোল্ডার ক্লে সেগুলি সঞ্চিত হয়ে যে ভূমিরূপের সৃষ্টি হচ্ছে সেটিকে আমরা কি বলছি? বোল্ডার ক্লে। এবার নেক্সট আসছে যে আগামুখ। কি হয়? হিমবাহ তার প্রবাহের সময় কি হয়? বিভিন্ন আকৃতির যে বড় বড় পাথরের টুকরো সেগুলিকে কি করে? এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করে। এবার ওই স্থানান্তরিত পদার্থগুলি নিশ্চয়ই কোনো জায়গায় গিয়ে সঞ্চিত হবে। তো সেই যে সঞ্চয় প্রক্রিয়া এবং তার ফলে যে ভূমিরূপ সৃষ্টি হয় সেটিকে আমরা কি বলছি? আগামুখ। তোমরা একটু ছবিটা দেখে নেবে। এই গেল আমাদের প্রান্ত গ্রাবরেখা বা মোরেনের চিত্র, আর এই আসছে আমাদের বোল্ডার ক্লে চিত্র।
পরবর্তীতে আমরা চলে যাব যে ভৌম জলের কাজ। আমাদের হিমবাহের ক্ষয় কাজ, সঞ্চয় কাজ, প্রক্রিয়া পড়ানো কমপ্লিট হলো। নেক্সট আমরা চলে যাব ভৌম জলের কাজ, ওয়ার্ক অফ গ্রাউন্ড ওয়াটার। কি বলছে দেখো। আচ্ছা, ভৌমজল বলতে আমরা কি বুঝি? ভৌমজল বলতে আমরা বুঝি যে ভূগর্ভস্থ জল, ভূ অভ্যন্তরস্থ যে জল কি হয় অভিকর্ষের ফলে প্রতিক্রিয়া করে এবং সেগুলি কি হয় এই যে শিলার ছিদ্রগুলিকে সম্পৃক্ত করে, সেটিকে আমরা কি বলছি? ভৌমজল হিসেবে জানি। তো এই ভৌমজল কিভাবে কার্স্ট ভূমিরূপের বা কার্স্ট অঞ্চলের সৃষ্টি করছে এবং এই কার্স্ট ভূমিরূপের ফলে কিভাবে বিভিন্ন কার্স্ট সঞ্চয়জাত ভূমিরূপ, বিভিন্ন কার্স্ট ক্ষয়জাত ভূমিরূপের সৃষ্টি হচ্ছে, সেগুলিকে আমরা দেখে নেব। দেখো, কার্স্ট ভূমিরূপ কাকে বলছে? যে চুনাপাথর, ডলোমাইট, চক প্রভৃতি দ্রাব্য শিলা গঠিত অঞ্চলে ভৌমজলের ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে নানান ধরনের ভূমিরূপ গঠিত হয়। এই ধরনের ভূমিরূপকে কি বলা হয়? সাধারণভাবে চুনাপাথর গঠিত ভূমিরূপ বলি। কি বলি আমরা? যে বিভিন্ন চুনাপাথর, ডলোমাইট, বিভিন্ন চুন জাতীয় যে পদার্থগুলো আছে, চক জাতীয় যে পদার্থগুলি আছে, সেগুলির কি হয় সঞ্চয় প্রক্রিয়া, ক্ষয় প্রক্রিয়া, দ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে যে ভূমিরূপগুলি সৃষ্টি হয় কার্স্ট অঞ্চলে, সেগুলোকে আমরা কি বলছি? কার্স্ট ভূমিরূপ বা চুনাপাথর ভূমিরূপ। পরবর্তীতে চলে আসছে এই কার্স্ট বলতে আমরা কি বুঝছি। দেখো, কার্স্ট ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয় আমরা বুঝলাম। এবার কার্স্ট বলতে আমরা কি বুঝছি? কার্স্ট অঞ্চল হলো ভৌমজল প্রবাহের দ্রবণের ফলে, দ্রবণ কার্যের ফলে সৃষ্ট চুনাপাথর, ডলোমাইট, চক শিলা গঠিত ভূমিভাগের ওপর এক শুষ্ক ভূদৃশ্য বা ড্রাই ল্যান্ডস্কেপ। তাহলে এই মেনলি গেল আমাদের কার্স্ট ভূমিরূপ। এবার আমরা জেনে নেব কার্স্ট অঞ্চলে ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি কি কি। দেখো, কার্স্ট অঞ্চলের ক্ষয়জাত ভূমিরূপ। ইরোশনাল ল্যান্ডসফর্ম ইন কার্স্ট রিজিয়ন। প্রথমেই চলে আসছে সিঙ্কহোল বা সোয়ালো হোল। সিঙ্কহোল বা সোয়ালো হোল বলতে কি বোঝায়? যে কার্স্ট অঞ্চলে দ্রবণ প্রক্রিয়ায় কি হচ্ছে 2 সেমি থেকে 10 মিটার গভীরতাযুক্ত এবং 1 থেকে 10 মিটার ব্যাসযুক্ত যে কি হচ্ছে আমাদের যে গর্তের সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, ফানেল আকৃতির যে গর্তের সৃষ্টি হচ্ছে, সেটিকে আমরা কি বলছি? সিঙ্কহোল বা সোয়ালো হোল। তোমরা চিত্রটা দেখে নেবে, পাশেই দেয়া আছে। এই দেখো, ফানেল আকৃতির একটি কি হচ্ছে গর্তের সৃষ্টি, এটা কি বলছি? সিঙ্কহোল বা সোয়ালো হোল। পরবর্তীতে আমরা দেখে নেব, আর এটা বলে রাখা ভালো যে একাধিক সিঙ্কহোল যখন একসঙ্গে হয় না, সেটিকে একত্রে কি বলে জানো? দুটো সিঙ্কহোল একসঙ্গে যুক্ত হলে সেটিকে বলা হয় যৌগিক সিঙ্কহোল। ওকে, পরবর্তীতে আসছে দেখো ডোলাইন বা ডোলিনে। ডোলাইন বা ডোলিনে কি বলছে? যে হিমবাহের হ্যাঁ দেখো, ডোলাইন বা ডোলিনে বলতে কি বুঝছে? যে কার্স্ট অঞ্চলে কি হয় দ্রবণ প্রক্রিয়ার, কার্স্ট অঞ্চলে দ্রবণ প্রক্রিয়ায় কি হয় ক্ষয়ের মাধ্যমে 50 থেকে 100 মিটার গভীরতা যুক্ত যে গর্তের সৃষ্টি হচ্ছে, চুনাপাথরের গর্তের সৃষ্টি হচ্ছে, সেটিকে আমরা কি বলছি? ডোলাইন বা ডোলিনে। নেক্সট আসছে গ্রসন বা রন্ধ্র বা সোয়ালো হোল। কি বলছে? মেনলি আমাদের কি হচ্ছে যে 50 সেমি থেকে 100 মিটার গভীরতা যুক্ত এবং 5 থেকে 50 মিটার গভীরতা যুক্ত চুনাপাথরের দ্রবণ মিশ্রিত, চুনাপাথরের যে গর্তের সৃষ্টি হচ্ছে ফানেল আকৃতি বিশিষ্ট, সেটিকে আমরা কি হিসেবে জানছি? গ্রসন, রন্ধ্র বা সোয়ালো হোল। নেক্সট আসছে কি দেখো, উভালা। এই যে একাধিক সোয়ালো হোল বা সিঙ্কহোল, এগুলি বা সোয়ালো হোল বা সিঙ্কহোলের থেকে আরো বড় আকার বিশিষ্ট যে গর্তের সৃষ্টি হয়, সেটিকে আমরা জানছি উভালা। হোল যে কি? উভালার থেকেও আরো বড় আকৃতি বিশিষ্ট চুনাপাথরের যে চুনাপাথরের যে গর্তের সৃষ্টি হয়, সেটিকে আমরা কি হিসেবে জানছি? পোলজে। নেক্সট দেখো আসছে কার্স্ট হর্ন। কি বলছে? ডোলাইনের মধ্য দিয়ে যখন বিভিন্ন ক্লে, ঠিক আছে, মিশ্রিত যে জল প্রবাহিত হয়, এবার কি হচ্ছে ডোলাইনের যে ছিদ্রগুলো থাকে না, সেই ছিদ্রগুলো ক্রমাগতই চুনাপাথর মিশ্রিত বিভিন্ন ক্লেগুলো প্রবাহের ফলে কি হয় সেই ছিদ্রগুলো একসময় বন্ধ হয়ে যায়। এর ফলে কি হয় ডোলাইনের
নিম্নের অংশে এই চুনাপাথর মিশ্রিত জল সঞ্চিত হয়ে কার্স্ট হ্রদের সৃষ্টি করে। ঠিক আছে, এর ফলে যে ভূমিরূপ সেটিকে আমরা কি বলছি? কার্স্ট ভূমিরূপ। তোমরা চিত্রগুলো দেখে নেবে, সোলার সোয়ালো হলে চিত্রটা দেখেছো। আর এই যে আমাদের উভালা, এই যে উভালার থেকে আরো বড় আকৃতি বিশিষ্ট যে গর্ত সেটিকে আমরা কি বলছি? পোলজে। আর বিভিন্ন ধরনের এই দেখো ডলিনে, দ্রবণ ডলিন, ধসন ডলিন, ঠিক আছে, অধঃগত ডলিন, নিম্নস্থ কার্স্ট ধসন ডলিন প্রভৃতি। এই গেল আমাদের ক্ষয়কার্যের ফলে, কার্স্ট অঞ্চলে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। পরবর্তী কি আসবে আমাদের? সঞ্চয় কার্য, তাই তো? এবার সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আমরা কি কি দেখে নেব। দেখো কি বলছে, পাতন বা পাথর কি হচ্ছে? চুনাপাথর মিশ্রিত গুহায়, ঠিক আছে, কি হয়? দ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে কি হয়? চুনাপাথরের গুহা থেকে চুনাপাথর মিশ্রিত জল বিন্দু বিন্দু আকারে যখন চুনাপাথরের ভূমিতে, গুহার ভূমিতে যখন পড়ে সেটাকে আমরা কি বলছি? পাতন পাথর বা ড্রিপস্টোন। এবার এর কতগুলি উপবিভাগ আছে দেখো, কি বলছে? স্ট্যালাকটাইট। পাশের যে ছবিটা দেয়া আছে সেটা তোমরা ফলো করবে, প্রত্যেক ছবিটা দেখলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলছে, স্ট্যালাকটাইট। স্ট্যালাকটাইট বলতে কি বুঝছি? এই যে চুনাপাথরের গুহায় দ্রবণ কার্য চলে, এবার চুনাপাথরের গুহা থেকে দ্রবণ প্রক্রিয়ায় চুনাপাথর মিশ্রিত জল, এবার এই জলটা মেনলি কি হয়? ক্যালসিয়াম কার্বনেট, যেহেতু ক্যালসিয়াম কার্বনেট মিশ্রিত জল, তো এইটা জলটা কি হয়? বাষ্পীভবনের ফলে সেটি নিচের দিকে পড়ার আগেই কি হয়? গুহার ছাদে বিন্দু বিন্দু আকারে ক্রমাগত সঞ্চয়ের ফলে সেটি লম্বা সরু ছুঁচালো আকৃতির একটি কি হয়? বা বটগাছের ঝুড়ি আকৃতি যে ভূমিরূপের সৃষ্টি করে সেটিকে আমরা কি বলছি? স্ট্যালাকটাইট। পরেরটা আসছে ড্রেপ। একাধিক স্ট্যালাকটাইট যখন পরস্পর পরপর সঞ্চয়ের ফলে কি হয়? সেটি দেখতে যে আকৃতির ভূমিরূপ গঠন করে সেটিকে আমরা কি বলছি? ড্রেপ। পরবর্তীতে আসছে দেখো গ্লোবুলাইট। চুনাপাথরের গুহায় দেখো, চুনাপাথরের গুহায় কি হচ্ছে? এই যে গোল আকৃতির, গোল গোল আকৃতির, হ্যাঁ, গোল গোল আকৃতির যে কি হচ্ছে? ভূমিরূপের সৃষ্টি হচ্ছে, সেটিকে আমরা কি বলছি? গ্লোবুলাইট। পরবর্তী আসছে কি? অ্যান্থোডাইট। অ্যান্থোডাইট বলতে কি বুঝছে? ফুলের পাপড়ি আকৃতি বিশিষ্ট চুনাপাথরের গুহায় যে স্তম্ভের সৃষ্টি হয় সেটিকে আমরা কি বলছি? অ্যান্থোডাইট। পরবর্তীতে আসছে দেখো স্ট্যালাগমাইট। স্ট্যালাগমাইট কি? এই চুনাপাথর মিশ্রিত গুহায় কি হয়? দ্রবণ প্রক্রিয়ায় চুনাপাথর মিশ্রিত জল বিন্দু বিন্দু আকারে যখন কি হয়? ভূমিতে পড়তে থাকে এবং ক্রমাগত ভূমিতে পড়ার ফলে সেগুলি কি হয়? ক্রমাগত সঞ্চয় হতে হতে সেগুলি দ্বন্দ্বের আকার যখন ধারণ করে, ঠিক এই রকম ভূমিরূপ যখন গঠন করে সেটিকে আমরা কি বলছি? স্ট্যালাগমাইট। হেলিগমাইট কি বলছে? এই স্ট্যালাগমাইটই যখন একটু কি হয়? বেঁকে বা পার্শ্বে একটু বিস্তৃত হয়ে যখন অবস্থান করে সেটিকেই কি বলছি আমরা? হেলিগমাইট। আর বলছে স্তম্ভ। একাধিক স্ট্যালাকটাইট আর একাধিক স্ট্যালাগমাইট যখন একসঙ্গে জুড়ে যায় এবং সেটি একটি স্তম্ভের আকার ধারণ করে সেটিকে আমরা কি বলছি? স্তম্ভ। তাহলে এই গেল আমাদের পাতন পাথরের যে উপবিভাগগুলো ছিল সেগুলো, আর কাস্টের ফলে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ এটা। দেখো, আর যে পাতন পাথর ছাড়াও আর কি আছে? প্রবাহ পাথর বা ফ্লোস্টোন বলতে কি বুঝি? যে পাথরের গুহায় জলের প্রবাহের ফলে যে ভূমিরূপের সৃষ্টি হয় সেটিকে কি বলছে? প্রবাহ পাথর বা ফ্লোস্টোন। আর একটা কি বলছে? প্রান্ত পাথর বা রিমস্টোন বলতে কি বুঝছি? যে কার্স্ট বেসিন থেকে জল উপচে প্রবাহের ফলে যে ভূমিরূপের সৃষ্টি হচ্ছে সেটিকে আমরা কি বলছি? প্রান্ত পাথর বা রিমস্টোন। মেনলি এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের যে দুটো টপিক আমাদের পড়ানোর কথা ছিল আমরা কভার করে ফেলেছি। তো কিছু শর্ট কোশ্চেন আমি আজকে তোমাদেরকে সামনে একটু আলোচনা করব। নেক্সট যে আমাদের ক্লাসটা থাকবে সেটা প্রপারলি থাকবে শর্ট কোশ্চেনের ওপরে। তো কিছু শর্ট কোশ্চেন চলো আলোচনা করে নিয়ে যাক। দেখো কি বলছে, ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন
পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহ হুভার্ড, এটি 122 কিমি দীর্ঘ। পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ আলাস্কার মালাস্পিনা। পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হওয়া আন্টার্কটিকার ল্যাম্বার্ট। সার্কের নাম, আমাদের এই যে সার্ক বা কড়ি সেটি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। এমনকি সার্ক বা কড়ির বিভিন্ন ভাগ আছে, যেমন সরল কড়ি, যৌগিক কড়ি, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, এছাড়াও বিভিন্ন ঝুলন্ত কড়ি, নিভেশন কড়ি, বিভিন্ন ধরনের কড়ি আছে। তেমনি এই কড়িগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। সেগুলি কি জেনে নিই চলো। কি বলছে দেখো, ফ্রান্সে সার্ক, স্কটল্যান্ডে কড়ি বা মোরেন, জার্মানিতে কার, নরওয়েতে বন, তারপরে ওয়েলসে কাম, স্পেনে হুও, স্ক্যান্ডিনেভিয়ায় কেদল, তারপরে কি বলছে দেখো, ক্র্যাম্বিয়ানে কোম্বো, ইউএসএ বা ইউকেতে কড়ি। আর কি বলছে, এই ছিল আমাদের সার্কের বৈচিত্র্য। এর পরবর্তী কোশ্চেন, পিরামিড চূড়ার অপর নাম হলো হর্ন। আল্পসের ম্যাটার হর্ন, আল্পসের ম্যাটার হর্ন এর নাম অনুসারে একে হর্ন বলে। পৃথিবীর দীর্ঘতম শুষ্ক উপত্যকা বা ড্রাই ভ্যালি হলো বসনিয়া হার্জেগোভিনিয়ার দিনারিক শুষ্ক উপত্যকা বা দিনারিক ড্রাই ভ্যালি, যা 600 কিমি দীর্ঘ। পরবর্তী, পৃথিবীর দীর্ঘতম অন্ধ উপত্যকা ব্লাইন্ড ভ্যালি হলো স্লোভেনিয়ার পোস্টজনা উপত্যকা, যা কত কিমি দীর্ঘ, 20 কিমি। ছোট আকৃতির উভালাকে জামাস বলে। পরবর্তী কোশ্চেন, অন্ধ্রপ্রদেশের বোরা গুহাতে একটি কার্স্ট জানালা আছে যা দিয়ে গোস্থানী নদীকে দেখা যায়। পরেরটা কি বলছে, মধ্যপ্রদেশের মারাদেও পর্বতে প্রাকৃতিক সুড়ঙ্গ দেখা যায়। তো মোটামুটি এই ছিল আজকে আমাদের ক্লাস। পরবর্তী ক্লাসটা প্রপার শর্ট কোশ্চেন, জিওমরফিক প্রসেস বা ভূমিরূপগত এই প্রক্রিয়া এই অধ্যায় থেকেই হবে। পরবর্তী ক্লাসের জন্য প্রত্যেকে তৈরি থেকো, নিয়মিত ক্লাসগুলি তোমরা দেখো। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে, আর প্রত্যেকে রেসপন্স করছো, আমাদের খুব ভালোও লাগছে। আজকের মতো এতটুকুই, থ্যাংক ইউ।